লেকচারটা হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টার 1 এর লেকচার নাম্বার 2 এবং এই লেকচারে আমরা টপিক 6 থেকে টপিক 10 পর্যন্ত আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক টপিক 6 সিস্টেম নিয়ে। এই ক্ষেত্রে আমি দুটো সংজ্ঞার কথা মুখস্থ করতে বলবো, সেটা হচ্ছে 1 নাম্বার সিস্টেম কাকে বলে আর 2 নাম্বার হচ্ছে পরিপার্শ্ব কাকে বলে। তো পরিপার্শ্ব আর সিস্টেম এই দুটার আমি একটা করে উদাহরণ দিই। সিস্টেম হচ্ছে, মনে করি আমরা চা বানাবো। এখন তাহলে চা বানাতে হলে চায়ের কেটলি নিলাম এবং কেটলির মধ্যে কিছু পানি আর চায়ের পাতা এইটা নিয়ে আমরা চুলার উপরে রেখে দিলাম। তো এই কেটলির ভিতরের বস্তু সমস্ত নিয়ে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। আর পরিপার্শ্ব বলতে এখানে কি? পরিপার্শ্ব হচ্ছে চুলাটা পরিপার্শ্ব হবে, আমি নিজেও একটা পরিপার্শ্বের অংশ, এবং আশেপাশে সমস্ত জিনিস যেমন কিচেন, বাতাস এবং সমস্ত পৃথিবীও বলতে পারি, এটাই হচ্ছে পরিপার্শ্ব। তো সিস্টেম আর পরিপার্শ্ব এই দুটার সংজ্ঞা 1 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে, একটু ভালো করে এই দুটা পড়তে হবে। সেকেন্ডে, সিস্টেম, আমরা যেই ধরনের সিস্টেম নিয়ে আলোচনা করব এগুলো মূলত এই চ্যাপ্টারে তাপগতীয় সিস্টেম। এখন তাপগতীয় সিস্টেমের সাথে সাধারণ সিস্টেমের কিছুটা পার্থক্য থাকে। তো আমরা এত পার্থক্য বা ডিটেলসে যাব না, বরং আমরা যদি চিন্তা করি যে সাধারণ সিস্টেম বলতে আমরা কিভাবে মেইন করি সাধারণ সিস্টেমের পরিবর্তন বা ইত্যাদি ইত্যাদি। যেমন বলতে পারি আমাদের কম্পিউটার একটা সিস্টেম। এখন এই কম্পিউটারের ক্ষেত্রে আমাদের মেইনলি কি জিনিস প্রয়োজন পড়ে? আমাদের প্রয়োজন পড়ে যে কম্পিউটারটা কী পরিমাণ বিদ্যুৎ খরচ করতেছে, তাহলে বিদ্যুৎ বিল। এরপরে হতে পারে যে কম্পিউটারটার লাইফ টাইম কেমন হয়েছে, কয়দিন ধরে চলতেছে, যাতে আমরা বুঝতে পারি যে কম্পিউটারটা কেমন টিকবে বা কেমন চলতেছে, স্পিডটা কেমন হবে, ইত্যাদি জিনিস। এবং কম্পিউটার টেম্পারেচারটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ বেশি গরম হয়ে গেলে কম্পিউটার বা ল্যাপটপ, মোবাইল এগুলো ইনএফিশিয়েন্টলি চলে। তো এখানে এই সিস্টেমটার ক্ষেত্রে আমাদের যেই প্যারামিটারগুলো প্রয়োজন ছিল, টেম্পারেচার, তারপরে কি পরিমাণ সময় ধরে চলতেছে, এরপরে হচ্ছে বিদ্যুৎ বিল কত আসছে, এনার্জি, বিদ্যুৎ বিল, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা ওই সিস্টেমটার ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। এক এক রকম ধরনের সিস্টেমের ক্ষেত্রে এই এক এক রকমের প্যারামিটার প্রয়োজন পড়ে, এবং সেই প্যারামিটার দেখে আমরা বলতে পারবো যে সিস্টেমটা কী। তো তাপগতীয় সিস্টেম সেটাতে মূলত 3টা প্যারামিটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদের এই 3টা প্যারামিটার বুঝতে হবে। সেটা হচ্ছে প্রেশার, সেকেন্ড হচ্ছে আয়তন, ভলিউম, আর একটা হচ্ছে টেম্পারেচার। আমরা একটা উদাহরণ নিলেই বুঝতে পারবো যে এই 3টা প্যারামিটার ইম্পর্ট্যান্ট কেন। যেমন আমাদের চায়ের কেটলি, এখন এই চায়ের কেটলিতে টেম্পারেচার তো অবশ্যই চেঞ্জ হবে, চুলা দিয়ে গরম করতেছি আমরা। সেকেন্ড হচ্ছে, মাঝে মধ্যে দেখা যায় যে রান্না করার সময় খুব তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকার ইউজ করা হয়, এবং প্রেশার কুকারের ওপর ঢাকনি থাকে, তো মাঝে মধ্যে সেটা একটা সাউন্ড করে। সেটা কেন সাউন্ড করে? কারণ বেশি প্রেশার হয়ে গেলে কেটলিটা বা প্রেশার কুকারটা ফেটে যেতে পারে, জন্য উপর দিয়ে একটু বাতাস ছেড়ে দেয়, তখন একটা জোরে সাউন্ড হয়। তো প্রেশারটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমাদের চায়ের কেটলিটা ওপেন, এই কারণে এখানে প্রেশারটা ওরকম করে লক্ষণীয় না, বাট এখানে প্রেশার চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আয়তন। যখন আমরা গরম করব কোনো বস্তু, অবশ্যই সেটার আয়তন কমে বাড়ে। আর বিশেষ ক্ষেত্রে যদি ভিতরের জিনিসটা তরল না হয়ে বায়বীয় হয়, অথবা তরল এবং বায়বীয়র কম্বিনেশন হয়। যেমন আমাদের এখানে চায়ের কেটলিতে যখন আমরা গরম করতেছি, তখন ভিতরে কিন্তু পানি বাষ্প তৈরি হচ্ছে, এবং সেটা ভিতরের আয়তনটা বৃদ্ধি করে দেবে। সেই বৃদ্ধিপ্রাপ্ত আয়তনকে কন্ট্রোল করতে হলে হয় সে অতিরিক্ত বাষ্প বের করতে হবে, নাহলে সিস্টেমের তাপমাত্রা কমাতে হবে। তো এখানে মেনলি আমি যেটা বলতে চাচ্ছি যে এই তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার, এই 3টা কোয়ান্টিটি মূলত আলোচনা করা হয়, এবং এই 3টা কোয়ান্টিটির পরিবর্তন দেখে শুনে আমরা অনেক কিছুই বলে ফেলতে পারবো, যেটা আমরা সামনের টপিকগুলোতে দেখব। এখন তাপগতীয় সিস্টেম যেটা আমরা মূলত আলোচনা করব, সেটা কয় প্রকার সেটা একটু দেখি। সিস্টেম হচ্ছে বইয়ের মধ্যে ডেফিনেশন ক্লাসিফিকেশনে দেওয়া আছে 3 প্রকার। তো এই 3 প্রকার কী কী? একটা হচ্ছে মুক্ত, সেকেন্ডটা হচ্ছে বদ্ধ, আর লাস্টেরটা হচ্ছে বিচ্ছিন্ন। এখন বলে নিই, তাপগতীয় সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করতেছি, তখন কিন্তু আমাদের শক্তিটা আসলে তাপ শক্তি। তো এখানে মূলত কথা হচ্ছে তাপ শক্তি নিয়ে। মুক্ত অবস্থায় তাপের আদান প্রদান হয়, বদ্ধ সিস্টেমের সাথেও তাপের আদান প্রদান হয়, বিচ্ছিন্ন সিস্টেমের সাথে তাপের আদান প্রদান হয় না। এখন তাহলে মুক্ত আর বদ্ধ দুটাতেই যদি তাপের আদান প্রদান হয়, দুটা কেন নাম করা হয়েছে? কারণ এখানে তাপ ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে পদার্থ নিজে কি আদান প্রদান করা যাচ্ছে কিনা। যদি পদার্থ আদান প্রদান করা যায়, তবে সেটা হবে মুক্ত, না গেলে সেটা বদ্ধ। আর বিচ্ছিন্নতে কোনোটাই আদান প্রদান করা যাবে না। আমি একটা উদাহরণ দিই, যেমন মুক্ত সিস্টেম, আমাদের চায়ের কেটলিটা একটা মুক্ত সিস্টেম ছিল, কারণ এখানে আমরা চুলা দিয়ে গরম করতেছি, এটা তাপ নিতে পারতেছে, এমনকি এটা বাতাসে কিছুটা তাপ ছাড়তেও পারতেছে।
আর পদার্থ বলতে কি বোঝাচ্ছে, যেমন চায়ের কেটলিতে আমরা বাইরের থেকে একটু পানি অ্যাড করে দিতে পারি, চায়ের পাতা অ্যাড করে দিতে পারি, আবার হচ্ছে পানিটা যখন গরম হচ্ছে কিছু বাষ্প কেটলির ভিতর থেকে বের হয়ে যেতে পারে। তো এখানে কি পদার্থের আদান প্রদান সম্ভব, পসিবল। তো দুইটাই যখন সম্ভব আদান প্রদান, তখন এটাকে বলে মুক্ত সিস্টেম। যখন পদার্থটা বন্ধ করে দিই আমরা, তখন এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। যেমন আমরা এটা বলতে পারি, গরম কোনো খাবার নিয়ে আমরা যদি একটা পাত্রের মধ্যে রেখে উপরে ঢাকনা আটকিয়ে দিই এবং এখান থেকে খাবার বের করব না, তাহলে এটার থেকে কিন্তু পদার্থ বেরও করা হচ্ছে না, ভিতরে অ্যাডও করা হচ্ছে না। বাট এটার কিন্তু তাপ পরিচলন পদ্ধতিতে এবং বিকিরণ পদ্ধতিতে, এমনকি পাত্রের গায়ে যদি আমি হাত দিই, পরিবহন পদ্ধতিতেও তাপের আদান প্রদান হতে পারে। তো এটা একটা বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে তাপও আদান প্রদান করা হবে না এবং পদার্থেরও আদান প্রদান করা যাবে না। তো বিচ্ছিন্ন সিস্টেম কি বাস্তবে বানানো সম্ভব কিনা, এটার ইংরেজি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এই আইসোলেটেড সিস্টেম কি বাস্তবে আছে কোথাও, বা এটা কি বানানো সম্ভব কিনা, সেটাই হচ্ছে এই টপিক 6-এর একটা টাস্ক হিসেবে আমি দিব। তো এটা হচ্ছে টাস্ক নাম্বার 6। এই জিনিসটা বইয়ের মধ্যে 2 লাইন লেখা আছে। এটা ছাড়া বইয়ের মধ্যে লেখা আছে যে বিচ্ছিন্ন সিস্টেম আসলে বানানো সম্ভব নয়। বিচ্ছিন্ন সিস্টেমের সবচেয়ে ক্লোজ উদাহরণ হতে পারে ওই খাবার গরম রাখার জন্য যে ফ্লাক্সগুলো ইউজ করা হয়, হটপট, সেগুলো। কারণ সেখানে হচ্ছে অনেক সময়ের জন্য গরম খাবার গরম রাখা হয়, কিন্তু তাও তো ওই তাপটা একটু একটু করে তো বের হচ্ছে, তাহলে কিন্তু সেটা আসলে বিচ্ছিন্ন সিস্টেম হয়নি। তো টাস্ক 6 হচ্ছে গুগল করে বা অন্য কোনো ওয়েবসাইটে খুঁজে একটা আইসোলেটেড থার্মোডাইনামিক সিস্টেম, এটা গুগল করে খুঁজে পাওয়া যায় কিনা বা এটা সম্ভব কিনা। আর যদি সম্ভব না হয়, কেন সম্ভব নয় সেটা সম্পর্কে একটু ছোট 2-3টা পয়েন্ট বের করতে পারো কিনা দেখো। এখন নেক্সট টপিক, যেটা টপিক 6-এর পরে, সেটা হচ্ছে টপিক নাম্বার 7, প্রথম সূত্র। তো কিসের সূত্র? এটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র। এখন তাপগতিবিদ্যার সূত্র যেটা, আমরা তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারে পড়তেছি, তাপগতিবিদ্যা চ্যাপ্টারের প্রথম সূত্র যেটা, সেটা কোনটা? প্রথম সূত্রটা বলার আগে আমি একটা সহজ উদাহরণ দিই। মনে করো তোমাকে কেউ 1000 টাকা দিল। এখন তোমাকে যদি 1000 টাকা দেয়, এটা দিয়েছে কিছু করতে। কি করতে দিল? বলল তোমাকে একটা বাজার করতে পাঠালো 1000 টাকা দিয়ে। এখন বাজার করতে পাঠানোর পরে তোমার বাজারে 850 টাকার খরচ হলো। তাহলে তুমি 850 টাকা খরচ করলে, এবং 850 টাকা খরচ করার পরে আর থাকে কত? আর থাকে 150। এই 150 কি ফেলে দিবে? না, এই 150 তো তোমার নিজের পকেটে। তো জিনিসটা দেখো, বাহিরের থেকে তোমাকে 1000 টাকা দেওয়া হলো, বাহিরের থেকে দেওয়া হলো, এবং যেটার 850 টাকা আবার তুমি কিছু একটা বাহিরে কাজ করেছিলে, যে কাজের জন্য তোমাকে দেওয়া হলো। আর বাকি যেই 150 টাকা থাকে, সেই 150 টাকা তোমার নিজস্ব সম্পত্তি বৃদ্ধি করলো। এখন কোন একটা সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করো, বাহিরের থেকে 1000 জুল তাপ দেওয়া হলো, সিস্টেমে 850 জুলের কাজ সম্পাদন করা হলো। 850 জুলের কাজ সম্পাদন বলতে কি বোঝায়? যেমন রান্না করা হলো, গাড়ি চললো, অথবা এসি কাজ করলো, এরকম আর কি। একটা কাজ করলো, সে নিজের কাছে রাখে নাই, কিন্তু কাজ করছে ওই 850 জুল দিয়ে। আর বাকি 150 জুল কি হবে? বাকি 150 জুল সিস্টেমের ভিতরে রয়ে যাবে এবং সেটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করবে। তো এই 3টা জিনিস যে এভাবে বললাম, এটাই আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথমটাকে বলে ডিকিউ। ডিকিউ হচ্ছে বাহিরের থেকে কি পরিমাণে তাপ দেওয়া হলো। এর পরেরটা যেটা, সেটা হচ্ছে ডিইউ। ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কি ধরনের পরিবর্তন হলো। আর লাস্টেরটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ হচ্ছে কৃতকাজ। তো আমি এখানে আরেকটু সুন্দর করে এক্সপ্লেন করি এই 3টা জিনিস, এবং এই 3টা জিনিস কখন প্লাস হয় কখন মাইনাস হয় সেটা একটু বলবো। এবং বইয়ের মধ্যে এটা দেওয়া আছে কিন্তু একটা চার্ট করে, সুন্দর করে। তো কোনো একটা সিস্টেমে যদি বাইরের থেকে তাপ দেওয়া হয়, যেমন চুলায় গরম করা হচ্ছে, গরম করা মানে আগুন জ্বেলে দিলাম আমি এবং চুলা থেকে তাপ পাচ্ছে আমাদের চায়ের কেটলি, তাহলে সিস্টেমে কি তাপ আসতেছে বাইরের থেকে? তো এই ক্ষেত্রে এটা ডিকিউ হবে পজিটিভ। এবার আমি আবার মনে করি যে গরম খাবার, মানে রান্না করা খাবার এর পাত্রটা আমি নিয়ে কোথাও রেখে দিলাম, তাহলে সেটা কি করতেছে? আস্তে আস্তে বাতাসে তাপটা ছেড়ে দিচ্ছে এবং সে ঠান্ডা হচ্ছে, সেক্ষেত্রে সে তাপ ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে ডিকিউ হবে নেগেটিভ। এখন নেক্সট মনে করি যে পেট্রোল ইঞ্জিন বা একটা গাড়ির ইঞ্জিনে যখন পেট্রোল পোড়ানো হয় তখন তো তাপ পায়, ঠিক না? তো সেই তাপ পাওয়ার পরে সেই তাপটা দিয়ে কিছুটা কাজ করে, গাড়িটা চলে। এই যখন সে কাজ করলো, নিজে কাজ করলো, সেই ক্ষেত্রে ডিডাব্লিউ হবে পজিটিভ।
আর যদি সে নিজে কাজ না করে, তার উপরে কেউ কাজ করে, তার উপরে কাজ বলতে কি বোঝায়? মনে করে একটা গাড়ি চলতেছিল, এখন হচ্ছে বাইরের থেকে অন্য একটা গাড়ি এসে বা কোনো একটা শিকল টিকল দিয়ে ওই গাড়িটা টেনে থামানো হলো, তাহলে কিন্তু ওই গাড়িটা কাজ করে না, ওই গাড়ির উপরে বাহিরের কেউ কাজ করছে, ঠিক না? বাহিরের কেউ যখন কাজ করে তখন বাহিরের কেউ এনার্জি দেয়, এবং সেই এনার্জিটা কার উপরে এসে পড়লো? গাড়ির উপরে এসে পড়লো। তো এই ক্ষেত্রে ডিডাব্লিউটা হবে নেগেটিভ। আবার প্রথম ক্ষেত্রে ফেরত আসি, পেট্রোল ইঞ্জিন যখন কাজ করে তখন ইঞ্জিনটা তো গরম হয়ে যায়। ইঞ্জিনটা কেন গরম হয়? কারণ ইঞ্জিন যে পেট্রোল পোড়ায়, সে পেট্রোলের জন্য যে তাপ পায় সেটা সম্পূর্ণটা কাজে রূপান্তরিত করতে পারে না, কিছু তাপটা রয়ে যায়। সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, অভ্যন্তরীণ তাপমাত্রা মানে বস্তুটার তাপমাত্রা বৃদ্ধি করে সিস্টেমের। সেই ক্ষেত্রে ডিউ হবে পজিটিভ। আর আমাদের প্রথম উদাহরণটা, খাবারটা যখন আমি বাইরে রাখছিলাম তখন কি করতেছিল? সেটা পরিবেশের তাপ বিকিরণ করতেছিল, ছড়ায় দিতেছিল, বস্তুটা ঠান্ডা হচ্ছিল, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে? কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডিউ হবে নেগেটিভ। একটা জিনিস দেখি ভালো করে, যে এখানে ডি কিউ, ডিইউ, ডিডাব্লিউ এগুলো কিন্তু পরিবর্তন। এগুলো কার পরিবর্তন? ডি কিউ হচ্ছে কিউ এর তাপমাত্রা পরিবর্তন, তাপের পরিবর্তন বাহিরের সাথে। ইউ হচ্ছে অভ্যন্তরীণ তাপের পরিবর্তন, ডাব্লিউ হচ্ছে কাজ, আর ডি জানি কি? এগুলো সবগুলোর পরিবর্তন। আচ্ছা, কিউ হচ্ছে বাহিরের থেকে যে তাপ, সেই তাপ, ইউ হচ্ছে অভ্যন্তরীণ তাপ, ডাব্লিউ হচ্ছে কাজ, আর ডি লাগায় দেওয়া মানে কি? এগুলো প্রত্যেকটার পরিবর্তন। তো এমন কি হতে পারে না যে এখানে কোনোটা পরিবর্তন হবে না বা কোনোটার পরিবর্তন নাই? হতেই পারে। তো সেটা আমরা দেখব পরের টপিকগুলোতে। বাট এই টপিক নাম্বার 7, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই টপিকের জন্য একটা টাস্ক দিই এখানে। তো এই টপিকের জন্য যে টাস্কটা দিব আমি, সেই টাস্কটা হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা। অভ্যন্তরীণ শক্তির যে ব্যাপারটা ডিইউ, এই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার যদি শূন্য হয়, অভ্যন্তরীণ শক্তি বইয়ের মধ্যে থেকে কিন্তু সংজ্ঞা দেখে নিতে হবে অভ্যন্তরীণ শক্তির। তো এই অভ্যন্তরীণ শক্তি ডিইউটা যদি শূন্য হয়, পরিবর্তনটা, সেই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কীরূপ হবে, এবং এই ইউ এর সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? আসলে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্কটা কীরূপ, এটা হচ্ছে গিয়ে এই খুঁজে বের করো। এটা আগের চ্যাপ্টার, যেটা ফিজিক্স ফার্স্ট পার্টের 10 নম্বর চ্যাপ্টার, সেখানে কিছু হিন্ট পেতে পারো, অথবা ইন্টারনেটে খুঁজে এটা দেখতে পারো যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্কটা কি, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হলে তাপমাত্রা পরিবর্তনটা আসলে কত হবে। নেক্সট টপিক, যেটা টপিক নাম্বার 8, সেটা হচ্ছে কৃতকাজ। এখন কৃতকাজের ক্ষেত্রে আমি আগের দুটো সূত্র এখানে উল্লেখ করব। কৃতকাজ কিভাবে বের করে? W = F × X। আসলে X না, এটা ডেল X। এখন যদি আমি ক্ষুদ্র কাজ বের করি, সেই ক্ষেত্রে এটা W হবে না, এটা হবে DW, সেটা হবে F × DX। আর তারপরে যদি আমি টোটাল কাজটা বের করতে চাই, সেক্ষেত্রে এটার একটা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এইখানে এই টপিক নাম্বার 8-এ যেটা কাজ হবে, টাস্ক হবে, সেই টাস্কটা আমি শুরুতেই দিয়ে দিই, কারণ সেটা আমি এখানে আবার করাবো না। টাস্কটা হবে ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 5, যেটা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে এই কৃতকাজের ইন্টিগ্রেশনের সূত্রটা কেন হয়েছে, এরকম ইন্টিগ্রেশন কেন করা হয়, সেটা একবার রিভাইজ দিয়ে আসো। যারা এটা পারো তারা ওখান থেকে রিভাইজ দিয়ে আসো, আর না পারলে একটু ওখানে পড়ে দেখো কি হচ্ছে না হচ্ছে। এটা আসলে এই চ্যাপ্টারের মূল টপিক না, তাই আমি এই চ্যাপ্টারে এটা এক্সপ্লেন করব না। এটা যারা ভুলে গিয়েছো বা যারা আসলে পড়নি, তারা একটু ওই চ্যাপ্টারের লেকচারটা বের করে ওখান থেকে দেখে নাও। এটাই হচ্ছে তোমাদের এই টপিকটার টাস্ক। এখন আমরা ফেরত আসি যে W = Fx, এটা এই চ্যাপ্টারে আমরা কিভাবে ইউজ করব। আমি একটু কালার পাল্টাই, কারণ এটা ইম্পর্টেন্ট। ওকে, তো W = Fx, এটা দিয়ে আমি স্টার্ট করি একটু। W = F × X। আচ্ছা, X না লিখে আমি সরণ বলতে কি বুঝি? আসলে সরণ মানে এখান থেকে ওখানে গেল, তাহলে এটা হচ্ছে একটা পরিবর্তন। তো একটু চিন্তা করি, আমি যদি এখানে F-কে এরিয়া দিয়ে ভাগ করে দেই, তাহলে আবার এরিয়া দিয়ে গুণ দিলাম ডেল X-কে, ঠিক আছে? তো ডেল X-কে যদি এরিয়া দিয়ে গুণ দেয়, সেক্ষেত্রে কী হবে? মনে করি এটা একটা সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস আছে, তো এই গ্যাসের প্রসারণ হলে এই গ্যাসের যে দৈর্ঘ্যটা X, সেটা একটু চেঞ্জ হয়ে X + ডেল X, মানে একটু বাড়লো আর কি। এবং এটা একটা পিস্টনের মতো কল্পনা করতে পারি, যেটা একটু উপরে চলে আসছে। এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে, এই পিস্টনটা একটু কী করলো?
উপরে চলে আসছে। তাহলে কি আমি একটা অন্য কালার নেই, এইটুকু এলাকা কি বৃদ্ধি পাইল না? তো আগে আয়তন ছিল কত এটার ভি, এখন এই ছোট্ট আয়তনটুকু কি হলো, বৃদ্ধি পাইল। আর এই যে এই এলাকাটা যেটা, এটা হচ্ছে ওর ক্ষেত্রফল এ, এরিয়া এ। তাহলে একটু খেয়াল করি, আমি যখন ডেল এক্সকে এ দিয়ে গুণ দিলাম এই জিনিসটা, ও আসলে আমাকে কি দিতেছে, আমি যদি এরিয়াকে এক্স দিয়ে গুণ দিই, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, এক্স হচ্ছে অনেকটা উচ্চতা বা দৈর্ঘ্যের মতো, এই দুটো গুণ করলে আসে ভি, আয়তন। আর এরিয়াকে যদি আমি ডেল এক্স দিয়ে গুণ দিই, সেই ক্ষেত্রে আয়তন আসবে না আয়তনের পরিবর্তন আসবে? আয়তনের পরিবর্তন, ঠিক কিনা? এটা হচ্ছে আয়তনের পরিবর্তনটা আসছে। আর একে যদি এক্স দিয়ে গুণ দিতাম পুরো আয়তনটা আসতো। আমাদের তো পুরো আয়তনটা আসলে দরকার নেই কৃতকাজ বের করার ক্ষেত্রে, কারণ আমরা কৃতকাজ বলতে কি বোঝাই, কৃতকাজ বলতে বোঝায় বল এবং বলের দ্বারা সরণ, মানে টোটাল সরণ, দৈর্ঘ্য না, কিন্তু এক্স কিন্তু দৈর্ঘ্যটার পরিবর্তন কি হয়েছে সেটাই আসলে সরণ। আর এফ বাই এ কি, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রেশার। তাহলে দেখি ডাব্লিউ ইকস টু কি আসতেছে, প্রেশার ইন্টু আয়তনের পরিবর্তন। এটাই হচ্ছে এই চ্যাপ্টারে লাগবে। এবং আমরা এখন এই প্রেশার আর আয়তনের পরিবর্তনটা এখানে থেকে একটু দেখি আবার। তাহলে ডাব্লিউ ইকস টু কী লেখা যায়, প্রেশার ইন্টু আয়তনের পরিবর্তন, ঠিক না? আবার এভাবে কি লেখা যায়, ক্ষুদ্র কাজ, প্রেশার ইন্টু ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। আর যদি টোটালটা বের করতে চাই সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে, প্রেশার ইন্টু আয়তনের ক্ষুদ্র পরিবর্তন। একটা জিনিস বলে নিই, এই টাস্ক এইটা গেলে যে দেখবে তোমরা যে ইন্টিগ্রেশন কখন করা হয়। ইন্টিগ্রেশন করা হয় যখন এফটা কনস্ট্যান্ট থাকে না, ফোর্সটা চেঞ্জ হচ্ছে, কমতেছে বাড়তেছে, সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ফোর্স ইউজ করতে পারবো, একটা নির্দিষ্ট ফোর্স ইউজ করতে পারবো না। কারণ ফোর্স যদি চেঞ্জ হয়, এটার মান কমতেছে বাড়তেছে চেঞ্জ হতে পারে, একটা ফাংশন, সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমরা কখন এই সূত্রটা ইউজ করব, যখন প্রেশারটা কনস্ট্যান্ট হবে না, চাপটা পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করব সেম কাজের মতো। আর এই সূত্রটা কখন ইউজ করব, এই সূত্রটা ডাইরেক্ট তখন ইউজ করব যখন প্রেশারটা কনস্ট্যান্ট। আমরা দেখি এখানে কিন্তু ডিভি লিখি না, আমি ডেলভি লিখছি। ডেলভি একটা বড় পরিবর্তন, ঠিক আছে? ডেলভি একটা বড় পরিবর্তন, এবং এখানে প্রেশারের চেঞ্জটা মানে কোনো চেঞ্জ নাই, কনস্ট্যান্ট প্রেশার। এমন হতে পারে যে 2 ATM চাপে আয়তন এত থেকে এত হলো, তাহলে একটা নির্দিষ্ট চাপ বলে দিছে না? এই নির্দিষ্ট চাপ মানে কি, নির্দিষ্ট ফোর্স, এবং নির্দিষ্ট ফোর্স থাকলে জাস্ট ফোর্স ইন্টু সরণ দিলেই কৃতকাজ বের করা যায়, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা লাগে না। ওই টপিকটার সাথে এই টপিকটা জাস্ট মিলায় পড়তে হবে। আর ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স এর এফ এর জায়গায় কি আসবে, প্রেশার, এক্স এর জায়গায় কি আসবে, আয়তনের পরিবর্তন। তো এটা হচ্ছে সিস্টেম, তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র। সাধারণত এই সিস্টেমগুলো গ্যাসীয় হয়, বেশিরভাগই গ্যাসীয় হবে, এবং এটা হচ্ছে সেটার সূত্র কাজ বের করার। এবার টপিক নাম্বার 9 আর টপিক নাম্বার 10 আমরা একটু দেখি। টপিক নাম্বার 9-এ আমি লিখেছি সমচাপ আর সময়আয়তন, আর টপিক 10-এ লিখেছি সমষ্ণ আর রুদ্ধতাপীয়। তো এখানে মূলত 4 ধরনের প্রসেসের কথা বলবো, 4 ধরনের প্রসেস ইন্ট্রোডিউস করব এবং কিছু কিছু কথা বলবো। আর এই 4 ধরনের প্রসেসের আরও এক্সপ্লেনেশন সামনের লেকচারগুলোতে থাকবে। তো প্রথমে আমরা তাপগতীয় সিস্টেমের সূত্রটা একবার লিখি। তাপগতীয় সিস্টেমের সূত্রটা কি, ডিকিউ, বাইরের থেকে যে তাপ দেওয়া হচ্ছে বা বাইরে যে তাপটা চলে যাচ্ছে, ইকুয়ালস টু ডিইউ, অভ্যন্তরীণ যে তাপটা বৃদ্ধি পাচ্ছে বা যেটা হ্রাস পাচ্ছে, মানে তাপমাত্রা বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস, প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ হচ্ছে সিস্টেমটা কোনো কাজ করতেছে কিনা বাহিরে, অথবা সিস্টেমের উপরে কোনো কাজ হচ্ছে কিনা। আচ্ছা, আমরা সিস্টেমের এই কাজটা একটু ব্যাখ্যা করি আরেকবার। সিস্টেমের কাজটা আমরা একটু আগে কী দেখলাম, যে এটা অনেক সময় এটাকে পি ইন্টু ডিভি লেখা যায়। একটা জিনিস খেয়াল করি, ডিডাব্লিউ কিন্তু ক্ষুদ্র কাজ, সো পি ইন্টু ডিভি সবসময় লেখা যাবে। এই পি ইন্টু ডিভিকে আমরা দুইভাবে লিখব যখন টোটাল কাজটা বের করব। একটা হচ্ছে পি ইন্টু ডেলভি, যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, আর এটা হচ্ছে পি ইন্টু ডিভিকে ইন্টিগ্রেট করব যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে না। এই পয়েন্টটা খাতায় নোট করে লিখতে পারে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আমি আবার পরে সামনে লেকচারে দেখাবো। এখানে আবার ফেরত আসি। তো এখানে একটু খেয়াল করি প্রথম প্রসেসটা কি। প্রথম প্রসেসটা হচ্ছে সমচাপ প্রসেস। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে চাপটা সমান থাকবে। তো চাপটা যদি সমান থাকে, এটা কি কনস্ট্যান্ট প্রেশার, এবং কনস্ট্যান্ট প্রেশার মানে কি, কনস্ট্যান্ট প্রেশার মানে কৃতকাজ বের করার সময় ইন্টিগ্রেশন করা লাগবে না। কাজটা কি হবে, ডেল ডাব্লিউ পি ইন্টু ডেল ভি। একটু খেয়াল করি, আমি কিন্তু ডিডাব্লিউ লিখি নাই,
ডিডাব্লিউ কিন্তু অলওয়েজ পি ইন্টু ডিভি, কোনো সমস্যা নাই, কারণ ডিডাব্লিউ ক্ষুদ্র পরিবর্তন। বাট আমরা যখন পুরাটা বের করব, ডেল ডাব্লিউ পুরা পরিবর্তনটা বের করব, সেই ক্ষেত্রে দেখতে হবে যে প্রেশারটা কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট হলে পি ইন্টু ডেল ভি দেওয়া যাবে, আর কনস্ট্যান্ট না হলে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো সমচাপে পি ইন্টু ডিভি, এটাকে পি ইন্টু ডেল ভি লেখা যায়। আর কৃতকাজে আর এই সূত্রগুলো কিভাবে লিখবো আমরা, এটা লিখতে পারি এভাবে, ডি কিউ ইকালস টু ডি ইউ, অথবা এটাকে এভাবেও লেখা যায় ডেল কিউ, মানে পুরাটা একবারে নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, এবং এখানে ইন্টিগ্রেশন করা লাগতেছে না কিন্তু আমার। ওকে, সো এটা হচ্ছে সমচাপের ক্ষেত্রে। সমচাপের ক্ষেত্রে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। একটু চিন্তা করি সম আয়তন কী হতে পারে। সম আয়তনে যেটা হবে, সেখানে কিন্তু আয়তনটা ফিক্স থাকবে। আয়তনটা ফিক্স থাকবে মানে কি, V1 আর V2 সমান হবে। প্রথম আয়তন আর শেষ আয়তন সমান হবে, তাহলে আয়তনের পরিবর্তন কত, V2 মাইনাস V1, এই দুইটা সমান, তাহলে 0। আয়তনের কোনো পরিবর্তন নাই, তাহলে কৃতকাজ কত, কৃতকাজ DW ইকুয়ালস টু P ইন্টু DV, আয়তনের তো পরিবর্তন 0, তাহলে এটা কত, 0। প্রেশার কিন্তু 0 না, প্রেশার 0 না, আয়তনও 0 না, বাট আয়তনের পরিবর্তন নাই, আয়তনের পরিবর্তনটা 0। তাহলে এখানে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সেক্ষেত্রে DQ ইকুয়ালস টু DU, কোনো কাজ নাই, কাজটা 0। আমরা এভাবেও লিখতে পারি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ, কাজ নাই, কাজটা 0। তাহলে সমায়তন প্রসেসে কোনো কাজ হচ্ছে না, যে তাপ দিতেছি তাপটা পুরাই কি করতেছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে। সমচাপে একটু খেয়াল করি, তাপটা কি শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, না, একটা বাহ্যিক কাজও হচ্ছে। আর সমায়তনে শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তাহলে একটা কোশ্চেনের আনসার দেখি এখানে, এটা হচ্ছে আমাদের টাস্ক 9। টাস্ক 9টা চিন্তা করেই বলা যাবে, এটার জন্য আসলে কোনো গুগল টুগল বা ইন্টারনেট খোঁজা লাগবে না। টাস্ক 9টা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে, সমচাপ আর সমায়তন দুই ক্ষেত্রে যদি আমি সমপরিমাণ পানি নেই বা কোনো একটা সিস্টেম নেই, আচ্ছা পানি না, একটা সিস্টেম নেই, সিস্টেমের তাপমাত্রা যদি আমি দুইটার ক্ষেত্রেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মনে করি 10 ডিগ্রি সেলসিয়াস, দুইটার ক্ষেত্রেই সেম বৃদ্ধি করতে চাই, কোনটাতে আমার বেশি তাপ দেওয়া লাগবে, মানে কোথায় ডেল কিউর অ্যামাউন্টটা বড় হবে, এটাই হচ্ছে কোশ্চেন। এটা বের করে খাতায় লিখে রাখো, এটা পরে আমরা আলোচনা করব। এবার আমি টপিক 10-এর যে দুটো প্রসেস, সমষ্ণ আর রুদ্ধতাপীয়, এই দুটো আলোচনা করি এবং এই দুটো দেখি ইকুয়েশনে কেমন আসে। তো প্রথম টপিক যেটা সমষ্ণ, আর আরেকটা টপিক যেটা রুদ্ধতাপীয়। এই ওয়ার্ডস দুইটাই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কি হইতেছে না হইতেছে। সমষ্ণ মানে কি, সম উষ্ণতা, উষ্ণতা সেম, মানে কি টেম্পারেচার T1 আর টেম্পারেচার T2 সেম, তাহলে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা। এখন অভ্যন্তরীণ শক্তি আসলে টেম্পারেচারের উপরেই সম্পূর্ণরূপে নির্ভর করে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, টেম্পারেচার বাড়া, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, টেম্পারেচার হ্রাস পাওয়া। অভ্যন্তরীণ শক্তির যদি মানে টেম্পারেচারে যদি কোনো পরিবর্তন না হয়, সম উষ্ণতাই থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 0, একই টেম্পারেচারে থাকবে। সেক্ষেত্রে আমাদের DQ ইকুয়ালস টু কী হবে, ডিউটা হবে 0, আর পুরাটাই হবে কৃতকাজ। আমরা এভাবে লিখতে পারি ডেল কিউ ইকুয়ালস টু 0 প্লাস ডেল ডাব্লিউ, এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন এই সমষ্ণ প্রক্রিয়াতে কোনো অভ্যন্তরীণ শক্তির হ্রাস বৃদ্ধি হচ্ছে না, যেই তাপ দেওয়া হচ্ছে সেটাই কাজ হচ্ছে, আবার যেই তাপ ছাড়বে সেটা ওই কৃত নেগেটিভ কাজ থেকে আসছে। আচ্ছা, আমরা একটু রুদ্ধতাপীয় প্রসেসটা দেখে আসি, তারপরে এই দুইটা একটু একসাথে আলোচনা করব। রুদ্ধতাপীয় মানে ব্যাপারটা হচ্ছে রুদ্ধ, বদ্ধ, তাপের কোনো আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান কি ডিইউ, না। ডিডাব্লিউ, না, এটা কৃতকাজ। তাপের আদান প্রদান কি, ডিকিউ। তাহলে কিউ এর কোনো আদান প্রদান হচ্ছে কিনা, না, হচ্ছে না, রুদ্ধতাপীয়। তাহলে ডিকিউ কত, এখানে ডিকিউ হবে 0, তো সেই ক্ষেত্রে হবে ডিকিউ 0 ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, বাহিরের সাথে কোনো ধরনের তাপের আদান প্রদান হবে না, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এভাবেও লেখা যায়। একটা জিনিস খেয়াল রাখি কিন্তু, সমচাপ ছাড়া আর বাকি প্রত্যেকটা প্রসেসে ডিডাব্লিউ, যেটা এখানে ডিডাব্লিউ আর এই ডিডাব্লিউ, এটা কিন্তু আমাকে এভাবে বের করতে হবে, ডিডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ইন্টু ডিভি, কারণ এখানে প্রেশারটা কনস্ট্যান্ট নাই কিন্তু, সো এখানে ডাইরেক্ট বের করা যাবে না। এটা আমরা পরে আলোচনা করব আলাদা লেকচারে। এখানে ফেরত আসি সমষ্ণ আর রুদ্ধতাপীয়। একটু চিন্তা করি, সমষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রাটা সমান থাকবে। তো আমি যদি বাইরের থেকে তাপ দিই কোথাও, বস্তুটা কি তাপমাত্রা সেম থাকে না, তাপমাত্রা হঠাৎ করে চেঞ্জ হয়, অবশ্যই হঠাৎ করে চেঞ্জ হবে। তো কোনো বস্তুতে যদি আমি বাইরে থেকে তাপ দেই এবং সেটার একটু প্রসারণ হয়, মানে কাজ হয়, এবং সেটার অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ হয়। কিন্তু আমি যদি অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রাটা বৃদ্ধি করতে দিতে না চাই, আমার প্রসেসটা খুবই
স্লো হইতে হবে, অনেক আস্তে আস্তে তাপ দিতে হবে, যাতে বস্তুটা গরম হওয়ার সাথে সাথে সেই তাপটা ছেড়ে দিতে পারে। এবং এভাবে আমরা একটা সমষ্ণ প্রক্রিয়ার সৃষ্টি করতে পারবো। তার মানে সমষ্ণ প্রক্রিয়া হবে খুব ধীরে ধীরে, এবং বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা লেখা আছে এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, সমষ্ণ প্রক্রিয়া। এমনকি কোশ্চেনে, সৃজনশীল কোশ্চেনে থাকতে পারে একটা প্রক্রিয়া ধীরে ধীরে হয়েছে, কোথাও বলে নাই কি প্রক্রিয়া, বাট ধীরে ধীরে হয়েছে মানে কি সমষ্ণ প্রক্রিয়া। এটা নোট করে তুলে ফেলতে পারো খাতার মধ্যে। রুদ্ধতাপীয়র ক্ষেত্রে একটু চিন্তা করি। এখানে আমি যখন বাহিরের থেকে তাপ দিব না নিব না, সেই ক্ষেত্রে আমাদের প্রসেস তো হবেই। প্রসেস মানে কি? প্রসেস মানে সংকোচন প্রসারণ। সংকোচন এবং প্রসারণ মানে আয়তনের পরিবর্তন। যদি সিস্টেমটা প্রসারণ হয়, একটু চিন্তা করো সবাই আমার সাথে, আমি বলি শোনো। প্রসারণ যখন হয় তখন আয়তনটা বাড়বে, ভিটা কি হবে, বা মানে পরিবর্তনটা পজিটিভ হবে, আয়তন বাড়বে, অর্থাৎ কাজ করবে, সিস্টেম কি করবে, কাজ করবে। এই কাজের এনার্জি পাইছে কই থেকে? বাইরের থেকে তো দেয় নাই, তাহলে ওর অভ্যন্তরীণ শক্তি খরচ করবে, ঠিক না? তুমি যদি একটা দোকানে যাও, হঠাৎ করে তোমাকে কিছু কিনতে বললো বাসা থেকে, কিন্তু টাকা দিল না, তো দোকানে যেয়ে তুমি একটা জিনিস কিনলা 500 টাকার, তো টাকা যদি না দেয় বাসা থেকে, ডিকিউ যদি 0 হয়, রুদ্ধতাপীয়, তাহলে তুমি টাকাটা পাইছো কই, কোথেকে খরচ করছো? নিজের অভ্যন্তরীণ শক্তি, নিজের অভ্যন্তরীণ টাকা, নিজের টাকা, পকেটের টাকা। তাহলে কি হবে? নিজের টাকাটা কমে গেল না? তাহলে তুমি যদি কাজ করো, প্রসারণ হয় গ্যাসের বা সিস্টেমের, সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি খরচ হবে এবং সিস্টেমটা ঠান্ডা হয়ে যাবে। এই লাইনটা দরকার হলে লিখে ফেলো। সিস্টেম যদি কাজ করে, সিস্টেম প্রসারণ হয়, বাইরের থেকে যদি তাপ না পায় রুদ্ধতাপীয় প্রসেসে, তাহলে নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ করতেছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, এটা ঠান্ডা হবে, তাপমাত্রা কমবে। আর যদি সিস্টেমের উপরে কাজ হয়, বাইরের থেকে কেউ চাপ টাপ দিয়ে সিস্টেমটাকে সংকুচিত করে দিল, আয়তনটা কমে গেল, সেক্ষেত্রে সিস্টেম কাজ করছে না, সিস্টেমের উপরে কাজ হয়েছে। তো সিস্টেমের উপরে যদি কাজ হয়, সিস্টেম ওই যে কাজটা পাইলো, এনার্জিটা পাইলো, এটা যাবে কই? ওইটার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, মানে ডিইউ বেড়ে যাবে, ডেল ইউ বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো সংকোচন আর প্রসারণ হইলে তাপমাত্রার এই কমে বাড়ে, এটা হয়। কিন্তু বাহিরের সাথে তাপের আদান প্রদান করা যাবে না। তো বাহিরের সাথে তাপের আদান প্রদান তো হওয়ার কথা ছিল, কারণ তোমার সিস্টেমটা যদি গরম হয়, পরিবেশের থেকে তাপমাত্রা বেড়ে গেছে না, তাহলে তো বাহিরে তাপ দিবে। আবার যদি ঠান্ডা হয়ে যায়, পরিবেশের থেকে তাপমাত্রা কমে গেছে না, তাহলে বাইরে থেকে তাপ নিবে না। তো এইটা কেন করতে পারতেছে না? এটা করতে পারবে না কারণ এই প্রসেসটা খুবই ফাস্ট হতে হবে, সুপার ফাস্ট, খুব দ্রুত হতে হবে প্রসেসটা। এবং বইয়ে এই ওয়ার্ডটা লেখা আছে, এটা আলাদা একটা লাইন হিসেবে, নোট হিসেবে তুলে রাখতে পারো। মাঝে মাঝে সৃজনশীলে প্রক্রিয়ার নাম আসবে না, কিন্তু বলবে প্রক্রিয়াটি খুব দ্রুত হয়েছে, তাহলে বুঝে নিতে হবে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর এই দ্রুত প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আমরা একটা টাস্ক দিব। এটা হচ্ছে আজকের টাস্ক নাম্বার 10। বাতাসে যখন শব্দ পরিচালন হয়, শব্দ পিচ্চি ক্লাসে, ছোট ক্লাসে পড়েছিলেন যে শব্দ হচ্ছে বাতাসের সংকোচন প্রসারণের মাধ্যমে হয়, ঠিক কি না? এখন তোমাকে বলতে হবে যে এই সংকোচন প্রসারণটা কি সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়। এটা চিন্তা করে দরকার হলে ইন্টারনেট খুঁজো, আগে নিজে কিছুক্ষণ চিন্তা করো, একটা থিওরি দাঁড় করাও যে কি হতে পারে, এরপরে ইন্টারনেটে খুঁজে দেখো, তারপরে এইটা টেস্টটা খাতায় অ্যাসাইনমেন্টের মতো লিখে রাখো। তো এখানে এই পর্যন্তই, এবং এই রিলেটেড কোশ্চেন আলাদা দেওয়া থাকবে, এবং সেই কোশ্চেনগুলো সলভ করলে আশা করি এই প্রথম 10টা টপিক, এই 5টা টপিক 6 থেকে 10 লেকচার 2 এর সকলে বুঝতে পারবে।